১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে গণহত্যা ও ধর্ষণে সাহায্য করত যে জামাতে ইসলামী, তাদের তৎকালীন ছাত্র সংগঠনটির নাম ছিল দর্শক ইসলামী ছাত্র সংঘ। দর্শক, কুখ্যাত আলবদর বাহিনী যারা ছিল তাদের রিক্রুট হতো কিন্তু এই ইসলামী ছাত্র সংঘ থেকে। ১৯৭৭ সালে এই সংগঠনটি দেশ স্বাধীন হবার পর ১৯৭৭ সালে এই সংগঠনটি ইসলামী ছাত্র শিবির হিসেবে নিজেদের নাম পরিবর্তন করে। কেন তাদের নাম পরিবর্তন করতে হলো সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে, যেহেতু তাদের একটা খুব কুখ্যাত একটা ইতিহাস আছে, এটাকেই সম্ভবত ধামাচাপা দিয়ে ইমেজ পুনরুদ্ধারের জন্য তারা নামটা পরিবর্তন করল। আচ্ছা, আত্মপ্রকাশ করার ৩ বছরের মাথায় এরা জবাই করে এবং রক কেটে হত্যার রাজনীতি শুরু করে মূলত চট্টগ্রাম থেকে। এরপরে কয়েক দশক ধরে দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে তাদের যে সন্ত্রাস, সেটি নিয়ে নতুন করে আসলে বলার কিছু নেই। ৮০ এবং ৯০ এর দশকে যারা চট্টগ্রাম কিংবা রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, তারা প্রত্যেকেই জানেন সেই ভয়াবহ দিনগুলোর কথা। আর আজকের যারা তোমরা নতুন ছেলেমেয়েরা, যারা তোমরা জানো না এই ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস, তাদেরকে আমি অনুরোধ করব, তোমাদের বাবা-মাকে জিজ্ঞেস করো সেই সময় শিবিরের রাজনীতি কেমন ছিল। এখন দর্শক, শিবির এই জবাই করে রক কেটে যে হত্যা করত, সেটা তারা কাদেরকে করত? তারা হত্যা করত যেই সময়, যেই সরকারের সময়, যেই ছাত্র সংগঠনটিকেই তারা প্রতিপক্ষ মনে করত, তাদের বিরুদ্ধেই তাদের প্রতি এটা তারা ব্যবহার করত। এমনকি খুব সাধারণ ছাত্রদেরকেও, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল নেই, তারাও কিন্তু তাদের হাত থেকে রেহাই পায়নি। তো গেল কয়েক দশকে আমি একটু উদাহরণ দেই। গেল কয়েক দশকে শিবিরের হাতে নৃশংসভাবে হত্যা হয়েছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মীরা। এখন এই সন্ত্রাসী কর্মকাণ্ডে শিবির আসলে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়নে ভেদাভেদ সেভাবে কখনো করেনি। যখনই যে কে প্রতিপক্ষ মনে করেছে তখনই সে তাকে হত্যা করেছে। মানে এক ধরনের বৈষম্যহীন হত্যা আর ত্রাসের রাজনীতি তারা কায়েম করেছে। দর্শক, অনেকে এই প্রশ্নটি করবেন আমি জানি যে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সহিংস ঘটনাটা তো নতুন কিছু নয়। আমরা বহু হত্যা দেখেছি। কিন্তু উম মানে ধরতে গেলে বাংলাদেশের প্রধান ছাত্র সংগঠনগুলোর প্রায় সবগুলোর বিরুদ্ধেই কোনো না কোনো সহিংসতার অভিযোগ কিন্তু আছে। কিন্তু দর্শক, যেটা মনে রাখতে হবে যে ইসলামী ছাত্র শিবিরের যে সহিংসতা, তার সাথে অন্যান্য ছাত্র দলগুলো, সংগঠনগুলোর যেই সন্ত্রাস বা সহিংসতা, তার একটা মৌলিক পার্থক্য আছে। কারণ ছাত্র শিবিরের সহিংসতা একটি ক্যালকুলেটেড ভায়োলেন্স। মারামারি লাগলেও কেউ মারা গেল, বিষয়টি কিন্তু সেরকম না। খুব ক্যালকুলেটেড এবং টার্গেটেড কিলিং। এই সহিংসতার ধরন এবং নৃশংসতা একে নিয়ে যায় এমন একটি মাত্রায়, যেটার উদাহরণ আসলে বাংলাদেশের রাজনীতিতে তো বটেই, পুরো বিশ্বের রাজনীতিতেই বিরল। কয়েকটা উদাহরণ দেই দর্শক। এখন যে উদাহরণগুলো আমি দেব, এর সবগুলোই বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে বিভিন্ন সরকারের আমলে। আর আমাদের অনেকেই এগুলো তো একেবারে আমাদের দেখা বা পড়া এবং আমাদের একেবারে স্মরণের মধ্যে আছে এই জিনিসগুলো। কিন্তু যারা জানেন না, তারা একটু Google সার্চ করলে নিজেরাই পেয়ে যাবেন কিন্তু এই তথ্যগুলো। ১৯৮১ সালে ১৯৮১ সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএস ছাত্রলীগ নেতা তোবারক হোসেনকে কলেজ ক্যাম্পাসেই কিরিচ দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। দর্শক, মুমূর্ষু তোবারক যখন পানি বলে কাতরাচ্ছিল, তখন তার মুখে কথিত আছে বা পত্রপত্রিকায় এসেছে যে তখন তার মুখে এক শিবির কর্মী প্রস্রাব করে দেয় পানি দেওয়ার বদলে।
১৯৮৬ সালে তারা ডান হাতের কবজি কেটে নেয় জাতীয় ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদের। পরবর্তীতে তারা কি করে জানেন? পরবর্তীতে তারা ওই হাত বর্ষার ফলায় গেঁথে বিজয় মিছিল করে। ১৯৮৮ সালে ছাত্র মৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে এবং হাত পায়ের রগ কেটে হত্যা করে ইসলামী ছাত্র শিবির। এরকম শত শত উদাহরণ রয়েছে। গেল ১৫ বছরে আমরা ছাত্র শিবিরের কার্যক্রম প্রকাশ্যে তেমনভাবে দেখিনি। কিন্তু প্রশ্ন হলো, এটাতে কি তাদের গুণগত কোনো পরিবর্তন হয়েছে, এরকম ভাবার কি কোনো কারণ আছে আমাদের? নেই। মোটামুটি ছাত্র শিবিরকে আমরা দেখেছি একটা তেলাপোকাপন্থী রাজনীতি করেছে। মানে আমরা জানি এই সময় তারা তাদের পরিচয় গোপন করে লুকিয়েছিল অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ভিতরে। গেল কয়েক মাসে আমরা দেখলাম যে বেশ কয়েকজন রীতিমতো পাবলিক পোস্ট দিয়ে জানিয়েছে যে সেই সময় গত ১৫ বছরে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মূলত করত আসলে ছাত্রলীগের ভিতরে পরিচয় গোপন করে লুকিয়ে থাকা শিবিরের সদস্যরা। আমরা জানলাম যে জুলাই বিপ্লবের সমন্বয়কদের ১৫৮ জনের সমন্বয়কের মধ্যে ১০৮ জনই ছিল আসলে ছাত্র শিবিরের সেই সব গুপ্ত নেতা। এখন দর্শক, কোনো আদর্শের রাজনীতি করা কিংবা ইসলাম নিয়ে রাজনীতি করা, কোনো পার্টি কি এভাবে পরিচয় লুকায়? এদেশে ইসলামপন্থী অনেক রাজনৈতিক শক্তি তো আছে। তারা কেউ কি তাদের পরিচয় এভাবে লুকিয়ে অন্য দলের মধ্যে লুকিয়ে থেকে রাজনীতি করে? তারা কি নিজেদের অতীত ধামাচাপা দিতে এভাবে নাম বদলায়? কিংবা এভাবে পরিচয় লুকায়? কিংবা এভাবে অন্য একটা দলের ভিতরে গিয়ে বসে থাকে? ক্রমাগত মিথ্যাচার করে? মানুষকে ধোঁকা দেয়? এগুলো কারা করে দর্শক? এটা আমরা সবাই জানি যে এটা কারা করে। এটা করে একমাত্র সন্ত্রাসী সংগঠনের কর্মীরা। আপনি যদি একটা আদর্শের রাজনীতি করেন, আপনি যদি ধর্মের রাজনীতি করেন, আপনি তো বুক ফুলিয়ে মর্যাদার সাথে মাথা উঁচু করে সেটা বলবেন। তাই না? আপনি তখনই এটা লুকাবেন, তখনই নিজের পরিচয় লুকাবেন যখন আপনি অসৎ। যখন আপনি এমন একটি রাজনীতি করেন, এমন একটি অপআদর্শের চর্চা করেন যেটার কথা মানুষ জেনে গেলে সমস্যা। আমরা দেখলাম যে ডাকসু নির্বাচনে জয়ী হলো ইসলামী ছাত্র শিবির। এখন এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তো ইতিমধ্যেই বহু প্রশ্ন উঠেছে যেগুলোর কোনো কিন্তু উত্তর নেই। অনেকে আবার এই কথাও বলছেন যে যারা শিবির সমর্থন করে তারা বলছেন যে শিবিরকে নাকি সাধারণ ছাত্ররা মিলে ভোট দিয়েছে। এখন খুব সহজ একটা প্রশ্ন করি দর্শক। গত ১৫ বছরে শিবির ছাত্রদের মন জয় করতে কি করেছে? যাতে তাদেরকে সাধারণ ছাত্ররা ভালোবেসে ভোট দেবে? বলুন তো? তাদের বেশিরভাগ নেতাকর্মী তো লুকিয়ে ছিল ছাত্রলীগের মধ্যে। ২, ছাত্র শিবিরের রাজনীতিতে গুণগত কি পরিবর্তনটি ঠিক হয়েছে? যা থেকে বোঝা যায় যে তারা ৮০ র দশকে ৯০ দশকে যা করেছে তা থেকে তাদের কিছুমাত্র পরিবর্তন হয়েছে। তাদের সন্ত্রাস, নৃশংসতা, বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ নামের রাষ্ট্রটির যে স্বাধীনতা বিরোধী কার্যক্রম, আ রাষ্ট্রটির বিরুদ্ধে তাদের যে কার্যক্রম, তাদের কোনটারই কি কোন রকমের পরিবর্তন হয়েছে? এই দেখুন, এই জাস্ট কয়েকদিন আগে, এই ১০ই সেপ্টেম্বর সিলেটে ছাত্রলীগের এক কর্মীর হাত পায়ের রগ কেটে দিয়েছে তারা। এরকম আমরা দেখেছি পত্রপত্রিকায়। তাহলে কি তারা পরিবর্তিত হয়েছে? না। ইসলামী ছাত্র শিবিরের গুণগত কোনো পরিবর্তন হয়নি। এদের ভূমিকা ১৯৭১ সালে যা ছিল এখনো তাই আছে। এরা বাংলাদেশ বিরোধী একটি শক্তি। এরা একটি সন্ত্রাসী সংগঠন যারা ক্ষমতায় আসার আগেই তাদের রং দেখাতে কিন্তু শুরু করেছে।